কারো ওবেসিটি, কারো ফ্যাটি লিভার, কারো থাইরয়েড, কারো ইউরিক অ্যাসিড, কারো কোলেস্টেরল। আমাদের প্লেটে এমন কি চেঞ্জ হয়ে গেল? আল্ট্রা প্রসেস ফুড, প্যাকেজের খাবার, ফ্রুট জুস, ড্রিঙ্কস, এই যে ধরনের এখন যে যার মতো ফোন দেখতে দেখতে খায়। ওভার ইটিং থেকে ওবেসিটি এবং ইনসুলিন রেজিস্ট্যান্স। ফ্যাট খাওয়া খারাপ, ছোটবেলা থেকে জেনে এসেছি। ফ্যাটের প্রচুর প্রয়োজনীয়তাও আছে। কোন ফ্যাটটা কম খাবো আর কোন ফ্যাটটা আমার জরুরি? আমি তো মদ খাই না, আমার কি করে ফ্যাটি লিভার হলো? লিভারেই ফ্যাটটা জমে ক্ষান্ত হয় না, খানিকটা ফ্যাট গিয়ে হার্টেও জমে পড়ে। এবার শাস্তির জীবন শুরু হলো। আমার ডায়াবেটিস, মানে কিচ্ছু খেতে পারবো না, সব খাবার বন্ধ। কোনো পানিশমেন্ট নয়, আনন্দ করে ডায়াবেটিক পেশেন্ট মানে একেবারে নিরাময় করে নর্মাল আর 5 জন যা খান তাই খেতে পারবেন। পেট ভরে ভারী খাবার খেয়ে শোবো আর ঘুমাবো। হালকা খাবার খাওয়ার ঘন্টাখানেক পরে একটু হালকা ব্রিস্ক ওয়াকিং যেটা বলি সেটাও করতে পারি। এগুলোর পরে যদি তুমি ঘুমোতে যাও, তুমি যদি শরীরটাকে অ্যাক্টিভিটি লেভেলটা ঠিক রাখো, তোমার কিন্তু ঘুম আসে। এই যে এত রকম ডায়েট, কিটো, ওম্যাড, ডিটক্স ডায়েট, যে কোনো ট্রেন্ড যদি এরকম অন্ধের মতো আমরা ফলো করি, এর সাংঘাতিকভাবে আমাদের সর্বনাশ করবে। আজকাল চারপাশে একটু কথা বললেই যেন অসুখের একটা লিস্ট তৈরি হয়ে যায়। কারো ওবেসিটি, কারো ফ্যাটি লিভার, কারো থাইরয়েড, কারো ইউরিক অ্যাসিড, কারো কোলেস্টেরল। আর সব জায়গাতেই একটা কমন কথা ডাক্তারবাবু বলেছেন, ডায়েটটা চেঞ্জ করো। কেন ডায়েট চেঞ্জ করতে হবে? কেন এত জরুরি হয়ে উঠলো এই বদল? আমাদের খাবারের প্লেট আমাদের শত্রু হয়ে উঠছে। আজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন হেলথ টকে আমি তিয়াস এই নিয়েই কথা বলবো, এবং আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথি ডায়েটিশিয়ান মঞ্জিরা সান্যাল। ওয়েলকাম দিদি। নমস্কার তিয়াস। আমরা আজকে এই যে লাইফস্টাইলের সঙ্গে অসুখগুলোর জড়িয়ে যাওয়া আর প্রতিটা অসুখের সঙ্গেই ডায়েট বদলানোর একটা যে প্রয়োজনীয়তা, সেই নিয়ে কথা বলবো। একদম। তো আমি যেই অসুখগুলোর নাম বললাম, আপনিও জানেন আমিও জানি, চারপাশে কারো না কারোর মধ্যে ছড়িয়ে রয়েছেই। কিভাবে এটা হয়ে গেল? আমাদের প্লেটে এমন কি চেঞ্জ হয়ে গেল যে আমরা সবাই এত অসুখের ফাঁদে পড়ে গেলাম? একদমই ঠিক, এই অসুখগুলো এখন ঘরে ঘরে। এবার তুমি যদি একটু ভাবো কেন হলো, হ্যাঁ, খাবারের প্লেট তো অবশ্যই একটা কারণ। যে খাবারগুলো আমরা এতকাল ধরে খেয়ে আসছিলাম, হঠাৎ করে আমরা কিন্তু আমাদের ডেলি লাইফে অনেক কিছু বদল এনেছি। বিগত তুমি 1 দশক ধরে একটু একটু করে চেঞ্জ হচ্ছিল, এবং কোভিডের সময় থেকে অনেক বেশি আমরা চটজলদি খাবার, বা যেহেতু অনেক অনলাইনে সব কিছু খুব ইজিলি অ্যাভেলেবল হয়ে গেল, সেখান থেকে আল্ট্রা প্রসেস ফুড, প্যাকেজের খাবার, ফ্রুট জুস, ড্রিঙ্কস, এই যে ধরনের ট্র্যাডিশনাল খাবার ছেড়ে দিয়ে একেবারে রেডি টু ইট, রেডি টু কুক খাবারে আমরা সুইচ করে গেলাম। তার রেজাল্ট হচ্ছে আজকে তুমি যে এতগুলো অসুখের লিস্ট পড়লে, তার গোড়ার জায়গাটা হচ্ছে এটা। এগুলো সবকটাই লাইফস্টাইল ডিসঅর্ডার, সবকটাই সারানো যায়, শুধু তোমাকে একটু সচেতনতার সাথে খাবারগুলোকে নির্বাচন করতে হবে। এই খাবারে বদলটার কথা তো বললেন যে আমরা আলট্রা প্রসেসড বা এই ধরনের খাবার খাচ্ছি। খাবার যে ধরনটা, ধরুন আগে কি ছিল, টেবিলে একসাথে সবাই বসে গল্প করে খাচ্ছে, এখন যে যার মতো ফোন দেখতে দেখতে খায়, বা ডিনারটা হয়ে গেছে অনেক লেটে, বা মানে খাবারটা খুব তাড়াহুড়ো করে খাওয়া। এই যে খাবারের ধরনটাই বদলে গেল। খাওয়া যে একটা আনন্দ ছিল, সেটা যেন কেমন একটা মানে জোর জবরদস্তি করে একটা কাজ হয়ে গেল। এটাও কি দায়ী? অবশ্যই দায়ী। এখন আমরা খাওয়ার সময় সেটাকে বলি রিল্যাক্স করা। যদি আমরা একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে খাই, কিংবা মোবাইলে স্ক্রোল করতে করতে, তখন আমরা কাজ করে যাচ্ছি। আগে যেটা ছিল সবাই মিলে একসাথে বসে খাবো, গল্প করব, সেই ব্যাপারটা এখন আধুনিক জীবনে নানান রকম অফিসের কাজ, লেট নাইট ওয়ার্ক, এইসবের জন্য আর হয় না। কিন্তু মুশকিলটা হলো, যেটুকু টাইম আমরা খাচ্ছি সেই সময় কিন্তু আমরা মোবাইল স্ক্রোল করছি, আদারওয়াইজ টিভি দেখছি। এর ফলে আমাদের মেটাবলিজমটা না বড্ড কনফিউজড হয়ে যাচ্ছে। কারণ তুমি যখন অন্যমনস্কভাবে খাচ্ছ, তোমার যে হরমোনসগুলো রয়েছে যারা মেটাবলিজমে সাপোর্ট করে, একটা হাঙ্গার হরমোন, একটা স্যাটাইটি হরমোন, গ্রেলিন, লেপটিন, এই যে হরমোনগুলো, তারা বড্ড কনফিউজড হয়ে যাচ্ছে। কারণ তুমি যখন স্ক্রিনে দিকে মন দিচ্ছ, ওটা কিন্তু একটা স্টিমুলাসের কাজ করছে। তোমার শরীর কিন্তু তখন ব্রেন বুঝছে না খাবারে ফোকাস করে হরমোনগুলো ঠিকঠাক এগোবে, নাকি তোমাকে মানে ফ্লাইট অর ফাইট যে আমাদের মোডটা বলি, নাকি তোমার মনটাকে ঠিক করবে, সিচুয়েশনটাকে থেকে তোমাকে বের করবে। এর ফলে হজম করার সহায়ক যে পরিস্থিতি, সেই জায়গাটা খানিক গন্ডগোল হয়ে গেল। ফলত যেটা হলো, ডাইজেশন ভালো হলো না, মেটাবলিজম হ্যাম্পার করলো, এবং যখনই তোমার এই সিচুয়েশন দাঁড়াচ্ছে, তার থেকে ওভার ইটিং হচ্ছে। কারণ তুমি নিজেই জানো তুমি কতটা খাচ্ছ, তোমার তো মনই নেই খাবারে। ওভার ইটিং থেকে ওবেসিটি
এবং ইনসুলিন রেজিস্ট্যান্স এবং ইত্যাদি প্রভৃতি যা যা রোগ তুমি বলছো সবকটা চেইন রিয়াকশনের মতো শরীরে ঢুকে পড়ছে। এটা একসময় বাচ্চাদের সমস্যা ছিল যে কার্টুন দেখতে দেখতে খাওয়া, মা বাবারা বকতেন, এখন মা বাবারাও ইকুয়ালি করছেন। আগে যেমন বাচ্চা খেতে চায় না বলে মনটাকে অন্যমনস্ক করে তাকে খাইয়ে দেওয়া হতো, আজকে তুমি দেখবে চাইল্ড ওবেসিটি কোন জায়গায় পৌঁছেছে। এখনো বাবা মা সবাই ব্যস্ত, বাচ্চা খায় না, এখন ঘুরিয়ে ঘুরিয়ে পাখি দেখাচ্ছি, বই দেখাচ্ছি, ফুল দেখাচ্ছি, খাওয়ানোর সময়টা মা বাবাও পেরে ওঠেন না। তাহলে অগত্যা উপায় কি, টিভি দেখছি বা কিছু একটা হাতে মোবাইল ধরিয়ে দিলাম, এবার যা হোক একটা ফিট করে গেল, আমার বাচ্চা খেলো তো দিনের শেষে, এটা তখন বাবা মার শান্তি। কিন্তু বাচ্চাটাও জানলো না কোন খাবারের কি স্বাদ, কার সাথে কি মিশে খেতে হয়, সে তো বোঝেই না, সেই শুধু অন্যমনস্কভাবে তার মাথা অন্যদিকে তাকে খাইয়ে দিল। এইটাই আস্তে আস্তে কিন্তু ওভার ইটিং, তোমার চাইল্ড ওবেসিটি, সেখান থেকে যখন সে পিবার্টি আসলো তার শরীরে, মেয়েদের শরীরে প্রতি 5 জন এখন 3 জনের তুমি পাবে পিসিওডি পিসিওএস নিয়ে ভুগছে। সব কারণ কিন্তু আমাদের ফুড হ্যাবিট। একদমই। এখন এই নিয়ে না আমরা সচেতনও খানিকটা হয়েছি, সেই জন্যই আজকে আমরা পডকাস্ট করছি। এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর এই নিয়ে চর্চা, কথাবার্তা, অনেকের অনেক রকম সাজেশন। তো আমরা এখন এত বেশি জেনে গেছি, ওভার ইনফরমেশন হয়ে গেছে, তো আমরা কেউ দেখছি যে ফ্যাট খাওয়া খারাপ, ছোটবেলা থেকে জেনে এসেছি। কেউ বলছেন সব দোষ চিনি বন্ধ করে দাও, কেউ বলছেন আরে কার্বেই যত দোষ, যে কোনো ভাবে কার্ব, মানে প্রতিটা উপাদানকে আমরা দোষী করছি। আসলে দোষটা কোথায়? খুব ভালো প্রশ্ন গো। কারণ এই যে ফ্যাটটা ছোটবেলা থেকে জেনে আসছি, এই সবার আগে আমরা বলি আলু খাবে না, চিনি খাবে না, মিষ্টি খাবে না, তেল কম খাও, আমি রোগা হব, আমাকে ফ্যাট কম খেতে হবে। কিন্তু এটাও বুঝতে হবে ফ্যাটের প্রচুর প্রয়োজনীয়তাও আছে। কোন ফ্যাটটা কম খাবো আর কোন ফ্যাটটা আমার জরুরি। ফ্যাট না থাকলে আমার হরমোন সিনথেসিস হবে না, আমার ব্রেন তার কাজ করতে পারবে না। কাজেই ফ্যাটটা লো ফ্যাট খাবো, কিন্তু কখনোই নো ফ্যাট নয়, এবং লো ফ্যাটটা যেন গুড কোয়ালিটির ফ্যাট হয়, অর্থাৎ ফ্যাটের পরিমাণ খুব বেশি নয়, তার মধ্যে আমার ঘি থাকবে, তার মধ্যে আমার মাস্টার্ড অয়েল থাকতে পারে, কোল্ড প্রেসড অয়েল তো এখন অনেক রকম আছে। হ্যাঁ, কোন ফ্যাটটা খাবো না, ট্রান্স ফ্যাট যেগুলো আসে, অর্থাৎ যেগুলোতে তোমার যেমন ডালডা, অর্থাৎ ওই বনস্পতি ডালডা, এই যে গ্রুপটা, বা পাম অয়েল, কিংবা তুমি যখন একই তেলকে অনেকক্ষণ ধরে আগুন জ্বালাচ্ছ এবং সেখান দিয়ে মানে স্মোকিং পয়েন্ট যে সমস্ত তেলের কম এবং চট করে ধোঁয়া উঠে যাচ্ছে, সেই তেলে বারবার কুকিং হচ্ছে, সেই ফ্যাটটা খারাপ, সেটা খাবো না। কিন্তু অন্য যে সমস্ত ভিজিবল বা ইনভিজিবল ফ্যাট খাবারের মধ্যে দিয়ে আমাদের আসে, সেটা কিন্তু রাখতে হবে। ফ্যাট খেয়ে কেউ ফ্যাট হচ্ছে না ডিরেক্টলি। ইকুয়ালি কার্বোহাইড্রেট ছাড়া তোমার ব্রেন কাজই করবে না। ব্রেন তো সুগারটা, গ্লুকোজটাকেই চেনে, যেটা সুগারটা শরীরে গিয়ে গ্লুকোজ হচ্ছে, কাজে সেটাও ভিলেন নয়। হ্যাঁ, তুমি যদি ভুল সময় খাও, তুমি সিডেন্টারি লাইফস্টাইল, একেবারেই মানে খাওয়ার টাইমিংয়ের ঠিক নেই, তুমি লেট নাইটে সারাদিন সকাল থেকে না খেয়ে রাত্রিবেলা খানিক অনেকটা দিনের শেষে ভাত খেয়ে নিলে, এক্সেস ভাত খেলে তোমার যে ক্যালোরিটা তুমি বার্ন করতে পারলে না এবং তারপর ঘুমিয়ে পড়লে, হ্যাঁ সেই কার্বসটা তোমার ক্ষতি করবে। বা রিফাইন্ড যেটা তোমার কার্বস, অর্থাৎ ময়দা এবং ময়দাজাত, রিফাইন্ড সুগার, ডিরেক্টলি হোয়াইট সুগার থেকে যেগুলো হচ্ছে, সেগুলো তোমার ক্ষতি করবে। হ্যাঁ, সুগার, কার্বস এবং ফ্যাট কোনোটাই ভিলেন নয়, প্রত্যেকটাই পরিমিত পরিমাণে দরকার। সুগারে শুধু রিফাইন্ড সুগারটা খাবো না, তোমার ফ্রুট থেকে যে সুগার আসে, মিল্ক থেকে যে সুগার আসে, সেই সুগারটা তোমার ডায়েটে ইনক্লুড করতে হবে। কখন খাবো, কতটা খাবো এবং কি ফর্মে খাবো, এই তিনটেই আসলে ডিসাইড করে সবকিছু। সঠিক খাবার সঠিক সময় সঠিক পরিমাণে খাবো, এটাই ডায়েটের এক কথায় উত্তর। এটাই বলতে হেলদি ফুড হ্যাবিট বলতে আমরা এটা বুঝি। ডায়েট মানে ডিসিপ্লিন, আর কিচ্ছু নয়। একদম। এই ডায়েট ডিসিপ্লিনের সঙ্গে একটা জিনিস চলে আসে, অ্যালকোহল কনজাম্পশন এন্ড অল, এবং সেটা আমরা এটা বলার অপেক্ষা রাখে না যে অ্যালকোহল ইজ ইনজুরিয়াস ফর হেলথ। এবার একটা কমন সমস্যা যেটা আমি প্রথমেই বললাম, এখনকার দিনে বাড়ছে ফ্যাটি লিভার। অনেকেই অ্যালকোহলিক নন, তারা হয়তো খানি না, তারপরেও তাদের ফ্যাটি লিভার হচ্ছে। তো তারা তখন খুব অবাক হয়ে যান যে আমি তো মদ খাই না, আমার কি করে ফ্যাটি লিভার হলো। তো সেই কারণটাও মনে হয় আমাদের ডায়েটেই লুকিয়ে থাকে। অবশ্যই। ঠিক কি খেলে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে, এটা যদি একটু বলে দেন। দেখো, নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা, এই পরিসংখ্যাটা এখন অনেক, অর্থাৎ অ্যালকোহল থেকে শরীরে সমস্যা, এটা তো আমরা সবাই জানি, কিন্তু যখনই আমরা নন অ্যালকোহলিকের পার্টটা দেখছি, সেই জায়গাতে কিন্তু আমাদের কি কি থেকে হচ্ছে। 1 নম্বর হচ্ছে রিফাইন্ড সুগার, রিফাইন্ড কার্বস, রেডিমেড কেনা প্রসেস ফুড, ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু দায়ী রয়েছে ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার মানে লিভারে খানিক ফ্যাট ডিপোজিট হয়ে গেছে,
ঠিক আছে, ফ্যাটি লিভার, ফ্যাটি প্যানক্রিয়াস, এই যে জায়গাগুলো ভিসারাল ফ্যাটগুলো, এগুলো আমাদের আনহেলদি ফুড হ্যাবিট বা লাইফস্টাইল থেকে আসে। এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার কিন্তু সুন্দরভাবে সারিয়ে নেওয়া যায়। ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, ইভেন গ্রেড 3 কেও উইথ প্রপার ডায়েটারি কারেকশন সারিয়ে নেওয়া যায়, রিভার্সালও করা যায়। আবার মুশকিলটা হচ্ছে ফ্যাটি লিভারটা শুধু একা আসে না, সে আবার খানিক শুধু মানে লিভারেই ফ্যাটটা জমে ক্ষান্ত হয় না, খানিকটা ফ্যাট গিয়ে হার্টেও জমে পড়ে, কোলেস্টেরল বাড়ছে, অ্যাথেরোস্ক্লেরোসিস, একটার পর একটা জুড়ে যাচ্ছে। তো বেসিক জায়গায় যদি ফুড হ্যাবিট কারেকশন করা যায়, ফ্যাটি লিভার সারিয়ে দেওয়া যায়। খুব দুঃখের বিষয়, আমরা এতদিন বলতাম ডায়াবেটিসে ভারতবর্ষ পৃথিবীতে 2 নম্বর জায়গায় রয়েছে ডায়াবেটিক আক্রান্ত মানুষের তালিকা যদি তুমি দেখো পরিসংখ্যান অনুযায়ী, ফ্যাটি লিভারও প্রায় পৌঁছে গেছে সেই জায়গাতে। মানে ডায়াবেটিক ক্যাপিটাল থেকে ফ্যাটি লিভার ক্যাপিটালে চলে আসার জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি এখন। ফ্যাটি লিভারের সঙ্গেই হাত ধরে আসে ডায়াবেটিস বা উল্টোটা, মানে দুটো রোগ যেন একসঙ্গেই বাসা বাঁধে শরীরে। এবার ডায়াবেটিস নিয়ে মানুষের ডায়েট সচেতনতা এখন বেশ বেশি, যে আমরা জানি কি খেতে হবে কি খেতে হবে না। তার সঙ্গে অনেকে এটাও ধারণা করে নেন বা এরকম ভাবেই ভাবেন যে এবার শাস্তির জীবন শুরু হলো, আমার ডায়াবেটিস মানে কিচ্ছু খেতে পারবো না, সব খাবার বন্ধ, মিষ্টি না খেলে বাঁচবো কি করে, এই একটু চাউমিন পাস্তা সবেতে ময়দা, কিভাবে কি খাবো, খাবোটা কি, মানে এটা একটা বিরাট প্রশ্ন। এই ডায়াবেটিসের রোগীদের ডায়েটটা শাস্তি কিভাবে হবে না সেটা যদি একটুখানি বলেন। দেখো, ডায়াবেটিস যে রোগটা, এটা আমি আবারও বলবো, এটাকে লাইফস্টাইল কারেকশন করে সারিয়ে ফেলা যায়। ডায়াবেটিস কিন্তু রিভার্সাল হয়। হ্যাঁ, ডিপেন্ড করছে আমি কখন সেই সচেতনতাটা শরীরে নিয়ে আসলাম। যদি ক্লিনিক্যাল লেভেলে ডায়াবেটিস থাকে তাহলে সেটা কিন্তু মানে ওয়েল কন্ট্রোল এবং রিভার্সাল হয়ে যায়। যদি তোমার HbA1c নিয়ার অ্যাবাউট 8-এর কাছেও থাকে, উইথ প্রপার ডায়েটারি গাইডলাইন্স তুমি সেটাকে নন ডায়াবেটিক রেঞ্জে আনতে পারবে। আর ডায়াবেটিস নিয়ে ভয় পাওয়ার কারণ নেই, যদি তুমি ঠিক টাইমে বেসিক ফুড হ্যাবিটটা কারেকশন করে নাও, তাহলে ডায়াবেটিসের ডায়েট এরকম নয় যে সব কিছু বারণ হয়ে গেল। হ্যাঁ, যখন তোমার সুগার লেভেলটা খুব বেশি থাকছে তখন একটু ডায়েটে কার্বস, প্রোটিন, ফ্যাট এগুলোর প্রপার গাইডলাইন্স, মানে কোনো ক্র্যাশ ডায়েট করে নয়, যদি আমরা নিয়ম করে করি তাহলে সত্যি কথা ডিজিজটাকে রিকভারি করা যায় এবং মেডিসিনের প্রয়োজনীয়তা কমিয়ে দেওয়া যায় এবং একসময় উইদাউট মেডিসিন ডিজিজ ফ্রি হয়ে ডায়াবেটিসকে জয় করে নেওয়া যায়, 100% জয় করে নেওয়া যায়। হ্যাঁ, তোমাকে মানে সঠিক উপায়ে ডায়াবেটিসটাকে কন্ট্রোল করতে হবে। কার্বস, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্ট, গুড ফাইবার সবের যেন সামঞ্জস্যতা থাকে, কারণ ডায়াবেটিস একা আসবে না। ডায়াবেটিস হলে আরো সমস্ত রোগ একটার পর একটা ঢুকে পড়বে এবং ডায়াবেটিসকে সারাতে না পারলে রেটিনোপ্যাথি, নেপ্রোপ্যাথি, নিউরোপ্যাথি সমস্ত দিকে আমরা এগিয়ে যাব। তখন ডায়াবেটিসকে সারিয়ে ফেলাটা ডিফিকাল্ট, তখন হয়তো কিছুটা ডায়েটারি কন্ট্রোল করে সুগারটাকে ম্যানেজ করে রাখা যাবে আর কি, ডায়াবেটিসটা ম্যানেজ করা যাবে। কিন্তু সারিয়ে ফেলাটা আগে থেকে সচেতন যদি আমরা হতে পারি, কোনো পানিশমেন্ট নয়, আনন্দ করে ডায়াবেটিক পেশেন্ট মানে একেবারে নিরাময় করে নর্মাল আর 5 জন যা খান তাই খেতে পারবেন। এই সময়ের সবার আরেকটা সমস্যা শোনা যায়, কারোর নাকি ঘুম আসে না, মানে ঘুমের একটা ভারী সমস্যা, যে ঘুম ভেঙে যাচ্ছে বা সাউন্ড স্লিপ হচ্ছে না। এটার সঙ্গেও খাবারের একটা যোগ থাকে, যে আমরা অনেক লেট নাইট ডিনার করছি বা এত ভারী খেয়ে ফেলছি ইত্যাদি। এই যে আগে ধারণা ছিল পেট ভরে ভারী খাবার খেয়ে শোবো আর ঘুমাবো, এটা কি তাহলে ভুল ছিল? না, পেট ভরে এই যে ভারী খাবার খেয়ে ঘুমাবো এইটা ডিপেন্ড করছে যে আমার সারাদিনের মিলটা কতটা ব্যালেন্স করা আছে, মানে আমার যতটা ক্যালোরি রিকোয়ারমেন্ট বা আমার সারাদিনে সেডেন্টারি না আমি মডারেট ওয়ার্কার নাকি আমি হেভি ওয়ার্কার, তার সাথে ব্যালেন্স করে এই ক্যালোরিটা আমরা দিতাম। এবার তুমি যেটা বললে যে রাতে ঘুম আসে না, ঠিক এই ঘুম না আসার পেছনে অবশ্যই তুমি কি তোমার ডিনারের প্লেটে কি থাকছে এবং সারা দিনে কি কি খাচ্ছ সেটা কিন্তু ডিপেন্ড করে। তোমার ডিনারের প্লেটে যদি খুব 1 নম্বর তুমি যদি খুব লেট নাইট খাও, তুমি অনেক রাত্রিবেলা খাচ্ছ, তোমার ন্যাচারালি ডাইজেশন ইস্যুস আসছে, মেটাবলিক ডিসঅর্ডার আসছে, তোমার স্লিপটা ডিপ্রাইভড হবে, কারণ তুমি যখন অনেক লেট নাইট করছো আমাদের মেলাটোনিন যে স্লিপ হরমোনটা সেটাও কিন্তু ডিস্টার্বড হলো। তোমার বডি এটা বুঝতে পারছে না যে ওই সময় তারও শাটডাউন করার টাইম। হ্যাঁ, এবার সেটা সে করে উঠতে পারছে না, কারণ তখনও তার খাবারগুলো রয়েছে, তার কোনো রেস্টিং মোডে সে যেতে পারলো না, ফলে ওই সময় ঘুমটা আসছে না, মেলাটোনিন সিক্রেশন হচ্ছে না। লেট নাইটে ডিনার করাটা, রাত্রিবেলা কম ঘুম আসার সাথে একটা রিলেটেড, মানে স্লিপটা প্রপার না হওয়া। এবার আসে রাত্রিবেলার যে ডিনার,
এবং সারাদিনের খাবার যদি প্রপার প্রোটিন না থাকে, তুমি যদি প্রোটিন ডিপ্রাইভড হও সেক্ষেত্রেও কিন্তু তোমার মেলাটোনিন সিক্রেশনে গন্ডগোল হবে। প্রোটিন কম থাকলে আমাদের ট্রিপ্টোফ্যান যে অ্যামাইনো অ্যাসিডটা সেটাও শরীর কম পায়, সো ন্যাচারালি আমাদের সেরোটোনিন যেটা হ্যাপি হরমোন সেটাও কম বেরোয়, সেটা আবার পরোক্ষভাবে মেলাটোনিন সিক্রেশনকে কন্ট্রোল করে। সো ওভারঅল রাত্রিবেলা অ্যাংজাইটি, ঘুম না আসা, রাতে শুয়ে জেগে থাকা, এই ঘটনা ঘটবে। এবং রাতের খাবারে যদি সুগার বেশি খাও, সুগার ইনটেকও যদি তোমার বেশি হয়, তোমার সাথে সাথে মানে ডায়েট প্লেটটা ব্যালেন্স নয়, সুগারের পার্সেন্টেজ বেশি, তো সেখানেও কিন্তু ইনসুলিন স্পাইক নেবে, সেটা ক্রাশ করবে এবং আলটিমেটলি তোমার ক্রেভিংস হবে, রাত্রিবেলা উঠে তোমার মনে হবে আবার খিদে পাচ্ছে, বারবার ঘুম ভেঙে যাবে, এই ঘটনাগুলো ঘটবে। মানে রাত্রে খাওয়ার পর ফ্রিজ থেকে একটা মিষ্টি বার করে খাওয়া যাবে না, তাই তো? না, যাওয়া যাবে না। এবং তুমি যদি 7:30 8টার মধ্যে খাওয়া ডিনারটাকে শেষ করো এবং তোমার সারা দিনের খাবারটা খুব গোছানো, এবং তারপর তোমার মনে হলো একটা হেলদি ওয়েতে বাড়িতে একটা ডেজার্ট বানাবো, বানিয়ে হয়তো আমি একটু খেলাম, খেয়ে আমি ঘুমোতে যাচ্ছি হয়তো রাত 10টার সময়, তো আমার একটা লম্বা টাইম কিন্তু এর মাঝখানে চলে গেল। এবং সেখানে আমি হালকা খাবার খাওয়ার ঘন্টাখানেক পরে একটু হালকা ব্রিস্ক ওয়াকিং যেটা বলি সেটাও করতে পারি। এগুলোর পরে যদি তুমি ঘুমোতে যাও, তুমি যদি শরীরটাকে অ্যাক্টিভিটি লেভেলটা ঠিক রাখো, তোমার কিন্তু ঘুম আসবে। এক্ষেত্রে মানে হেলদি ওয়েতে ডেজার্ট খেলে অত প্রবলেম নেই, মিষ্টিটা তখনও মানে মাঝে মধ্যে চলতেই পারে। এই কোলেস্টেরল থাকলে ডিম যখন খাবো, কুসুমটা কি খাবো নাকি পেটে রেখে দেবো, এটা যদি একটু বুঝিয়ে বলেন। প্রতিদিনের ডায়েটে ডিম একটা রাখতেই হবে, কারণ ডিমের কোনো প্রপার সাবস্টিটিউট কিন্তু নেই। আপনি যদি নন ভেজিটেরিয়ান হন বা অনেক এগিটেরিয়ান মানুষও আছেন যারা ভেজ, ডিমটা রাখবেন, কারণ ডিমের যেটা কুসুম সেটা আমাদের অ্যাকচুয়ালি গুড কোলেস্ট্রল এইচডিএল মাত্রাকে বাড়ায়। আমাদের ডিম সংক্রান্ত দুটো মিথ, একটা হচ্ছে প্রেশারে খাওয়া যাবে না হাই প্রেশার হলে, আরেকটা হচ্ছে কোলেস্ট্রল বাড়িয়ে দেবে। প্রথম কথা বলি, হ্যাঁ ডিমের মধ্যে সোডিয়াম থাকলেও সেটা আপনার প্রেশারকে ওইভাবে বাড়াবে না, বরং আপনি যেগুলো প্রসেস ফুড খান বা ওই ডিমটাকে, আপনি সেদ্ধ ডিম খান কোনো অসুবিধা নেই, আপনি ওটাকেই আপনার যদি কোলেস্ট্রল হাই থাকে বা প্রেশার হাই থাকে, আপনি সেটাকে অমলেট বানিয়ে নাই বা খেলেন, এক্সট্রা তেলটা ওখানে নাই বা অ্যাড করলেন, কিংবা কোনো একটা দোকান থেকে গিয়ে যদি একটা র্যাপ কিনে নিয়ে আসলেন বা একটা এগকে অলরেডি প্রসেসড অবস্থায় রয়েছে সেটা খেয়ে নিলেন, কোনো একটা গিয়ে ভাজা খাবার আপনি নিলেন যেটা ডিমেরটা হয়তো ইউজ করেছে ওখানে তার মিডিয়াম হিসেবে, সেই জায়গাগুলো থেকে কিন্তু সমস্যাটা আসছে। ডিম কিন্তু গুড কোলেস্ট্রল বাড়ায়, ডিম কিন্তু প্রেশার হাই করে না। সোডিয়াম এবং যেটা সোডিয়ামের ভয়ে আমরা প্রেশারটা খাই না, সেটা কিন্তু অন্য যে কোনো প্যাকেটজাত খাবার, সেটা চিপস বলুন, চানাচুর বলুন, ভুজিয়া বলুন, যে কোনো অনেক ধরনের পাওয়া যায় প্রসেসড আইটেম, সেগুলোর মধ্যে প্রত্যেকটাতে কিন্তু নুন ইউজ করা হয় এবং প্রিজারভেটিভ হিসেবে প্রায়শই ব্যবহার করা হয়, সেই জায়গাতে কিন্তু আমাদের আপত্তিটা। এই যে এখন ইন্টারনেট আমাদের সবার হাতে হাতে এবং সেখানে এত তথ্য, এত ডায়েটের ছড়াছড়ি, সবাই দেখি ডায়েট নিয়ে কথা বলছেন, আমরা কেউ জানি না যে কে প্রপার ডায়েটিশিয়ান বা কোন বেসিসে বলছেন, কিন্তু কেউ বলছেন কিটোর কথা, কেউ বলছেন ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের কথা, এবং সবাই প্রমোট করছেন যে 1 মাসে 10 কেজি, হ্যাঁ 2 সপ্তাহে 6 কেজি, একটা ইনসেন একটা ব্যাপার, সেটার সঙ্গে সাপোর্টিভ ছবি, ভিডিও সবকিছু দেখা যাচ্ছে। এই যে এত রকম ডায়েট, কিটো, ওম্যাড, ডিটক্স ডায়েট, অত নামও মনে রাখা মুশকিল, তো এই ট্রেন্ডে একটা গা ভাসিয়ে দেওয়ার প্রবণতা রয়েছে ইয়াং জেনারেশনের, এটা কতটা ক্ষতিকর হচ্ছে? প্রথম কথা বলবো, যে কোনো ট্রেন্ড যদি এরকম অন্ধের মতো আমরা ফলো করি, এর সাংঘাতিকভাবে আমাদের সর্বনাশ করবে। হ্যাঁ, আমি 1 মাসে 10 কেজি কমালাম, কিন্তু আমার ইমিউনিটিটা বরবাদ হয়ে গেল, আমার স্কিনটা ভেতর থেকে নষ্ট হয়ে গেল, মেটাবলিজম একেবারে খারাপ হয়ে গেল, ওই 10 কেজি ফেরত আসতেও সময় নেবে না। উল্টে আমার মাসেল ওয়েস্টিং যে পরিমাণে হলো, যে পরিমাণে আমার ইমিউনিটি কম্প্রোমাইজড হলো, আগামী দিনে একটা বড় অসুখও করে যাবে, তার সাথে স্কিন হেলথ বা ওভারঅল কগনিটিভ থিঙ্কিং সবই যাবে। এবার ব্যাপারটা হচ্ছে, আদৌ কি 1 মাসে এইভাবে 10 কেজি কমানোটা স্বাস্থ্যকর? কখনোই নয়। ওয়েট তুমি 1 মাসে 10 কেজি গেইন করোনি, তোমাকে সবার আগে এটা বুঝতে হবে, এটা কিন্তু একটা স্লো সাস্টেনেবল ওয়েতে তুমি যদি কমাও তবেই সেটা সারা জীবনের জন্য কমবে। ডায়েট ব্যাপারটা এরকম নয় যে আজকে এটা একটা ইন্টারনেটে কোনো একটা প্রবণতা দেখলাম, কোনো একজন ক্লেম করেছেন যে এত তাড়াতাড়ি কমিয়েছেন, ছট করে আমিও ফলো করি, সেম ডায়েট হয়ে যাবে, একদমই নয়। প্রত্যেকের ডায়েট কাস্টমাইজড হওয়া দরকার, তার শরীরের রিকোয়ারমেন্ট বুঝে, তার শারীরিক অন্যান্য কি কি জটিলতা আছে
আছে সেটা বুঝে তার জন্য ডায়েট ফলো করা উচিত। নানান রকম ডায়েট, যে এক্ষুনি তিয়াস বললো, কিটো ডায়েট, ইন্টারমিটেন্ট, ওম্যাড, এই যে যত রকম আছে এর মধ্যে কিটো ডায়েট যেটা আছে সেটা আমি তো বারণই করি করতে, কারণ এখানে পুরো বডিতে কিটোসিস একটা আলাদা রকম মেকানিজম তৈরি করা হচ্ছে। যখন সুগারটাকে তুমি কনসিয়াসলি বন্ধ করছো, তোমার ব্রেন কিন্তু সুগারটাতেই অভ্যস্ত ছিল, সেখানে একটা অন্য প্রসিডিওরে গিয়ে এতে কিন্তু প্রোটিন অ্যান্ড ফ্যাট যথেষ্ট বাড়িয়ে দেওয়া হয় ডায়েটে, এবং যেটা লিভার এবং কিডনির জন্য ক্ষতিকারক। এবং তুমি যদি রিসার্চ করো দেখবে বহুজনের পরবর্তীকালে সাংঘাতিক অসুখেও পড়েছে, কেউ কেউ অনেক উঠতি মডেল মারাও গেছে যখন লম্বা টাইম ধরে এরম ধরনের একখানা ভয়ঙ্কর ডায়েট ফলো করছে। প্রায়ই তো আমরা খবরে নানা রকম পাই যে এবং ইন্টারমিটেন্ট যেটা, ইন্টারমিটেন্টটা তুমি যদি খুব মানে সাইন্টিফিক্যালি করো, 12 ঘন্টা বা 14 ঘন্টা বা 16 ঘন্টা 8 ঘন্টা, এই যে বিভিন্ন রকম ইটিং উইন্ডো থাকে, 14, 10, 12, 12 এতটা করাই যায়। 16 আওয়ার্স 8 আওয়ার্স এটা কিন্তু বেশ বেশ মানে শক্ত সবার জন্য নয়। যদি তোমার বডি ওইভাবে প্রো হয় এবং ইটিং উইন্ডো যেটা আছে সে তার মধ্যে কিন্তু তোমাকে প্রত্যেকটা খাওয়া ব্যালেন্স করতে হবে। দেখা গেল তোমার সকালবেলা বাড়িতে কেউ রান্না করে দেওয়ার মানুষ নেই, তাই তুমি দুপুর 2টো থেকে রাত 10টা অবধি খাচ্ছ বা 3টে থেকে খাওয়া শুরু করছো, এটা কিন্তু ইন্টারমিটেন্ট নয়। ইন্টারমিটেন্ট প্রপারলি তুমি যদি বলো তাহলে সূর্যাস্তের পরে তোমার খাওয়া বন্ধ করা উচিত। তাহলে সন্ধ্যে 5:30, 6টার পরে তুমি আর কোনো হেভি মিল করলে না, এরপর খেলেও শুধু লিকুইড খাচ্ছ, মানে উইন্ডোটা যখন তখন সেট করা যায় না, ওটা তোমার নিজের সুবিধা মতো করলে ওটা কিন্তু প্রপার ইন্টারমিটেন্ট হলো না। এবং ইন্টারমিটেন্টও যদি করো অ্যাটলিস্ট সেই প্রসেসটা যেন তুমি একটানা মানে সারা জীবনের হয়, মানে অ্যাটলিস্ট 10-15 ইয়ার্স যেন ওই মানে প্রসিডিউরটা তুমি করতে পারো। তুমি সপ্তাহে 4 দিন ইন্টারমিটেন্ট করো, উইকেন্ডে বন্ধুদের সাথে ঘুরে বেড়াও, যখন ইচ্ছে যা ইচ্ছে খাও, করতে কিন্তু কোনো লাভ নেই। এবং দিনে সারাদিনে আমি একটা মিল খাই আর কিছু খাই না, এগুলো কোনোটাই সাস্টেনেবল নয়। তুমি কতদিন এইভাবে নিজেকে রাখবে? আজকালকার যে আমাদের যে যুগটাতে আমরা দাঁড়িয়ে আছি, যে ধরনের লাইফস্টাইল বা আশপাশে মানে রাত সন্ধ্যে 7টা-8টার মধ্যে সবকিছু শেষ করে ঘুমিয়ে পড়ছে, ভোর 4টে উঠছে, এইটা তো খুব কমজন মানুষই এখনো ফলো করতে পারেন এত নিরাধারা ভাবে। সেই জায়গাতে মাঝে মধ্যে একটা ট্রেন্ডে ঘা ভাসিয়ে চট করে ওজনটা কমিয়ে নেওয়ার জন্য অত্যন্ত কম ক্যালোরি শরীরকে দিলাম। আমাদের তো প্রত্যেকটা নিউট্রিয়েন্টের একটা RDA আছে, রেকমেন্ডেড ডায়েটারি অ্যালায়েন্স, সেগুলো যদি আমাদের পর্যাপ্ত শরীরে না ঢোকে, দিনের পর দিন সেখানে শরীরকে আমরা ডিপ্রাইভ করি, তাহলে সেও একসময় বদলা নেবে। এবং এটা পেশাগত চাহিদা অনুযায়ী হতে পারে, মানে কোনো অভিনেত্রী বা অভিনেতা চরিত্রের প্রয়োজনে 30 কেজি বাড়িয়েছেন, খুব দ্রুত কমাবেন, সেটা তার কাস্টমাইজ ডায়েট এবং আন্ডার সুপারভিশন। অবশ্যই, কিন্তু আমরা সেইটা দেখি না, যে সুপারভিশনটা দেখি না বা কাস্টমাইজটা দেখি না, আমরা জাস্ট ওটা ধরার চেষ্টা করি যে ও করেছে আমিও করব। হ্যাঁ, সবার জন্য তো সবটা একেবারেই নয়। তুমি একদম প্রপার ডক্টর গাইডলাইন্স অনুযায়ী একটা টাইমের মধ্যে যখন ডায়েটটাকে ব্যালেন্স করে করছো, তখন হয়তো অল্প সময়ের জন্য কিছু জন করলেন, কিন্তু ওনারাও বারংবার এই পরিবর্তনটা বহু বছর ধরে করেন না, কারণ যারা করছেন তারা জানেন যে এর জন্য শরীরে কতটা রকম ক্ষতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বা তারপরেও ওই যে পিরিয়ডটা যখন ওরা কমিয়ে নিয়ে আবার বাড়াচ্ছেন বা বাড়িয়ে কমাচ্ছেন, সেখানেও কিন্তু তারা খুব ব্যালেন্স ডায়েট খান। একটা সময় ডায়েটিশিয়ানের কাছে যাওয়া মানে মনে হতো খুব ফ্যাশন বেড়ে গেছে, বলতো বন্ধু বান্ধবরা আর কি একটুখানি টোন কাটতো, ডায়েট করছিস সেরকম একটা ব্যাপার আর কি। এখন ডাক্তারবাবুরাই কিন্তু বেশিরভাগ রোগীকেই ডায়েটিশিয়ানের কাছে পাঠাচ্ছেন, মানে ডায়েট ব্যাপারটা আর এখন একেবারেই ফ্যাশন নেই। ফুড কি আমাদের মেডিসিন হয়ে উঠছে আস্তে আস্তে? অবশ্যই, মেডিসিন তোমার কোনো রোগ সারিয়ে দিতে পারছে না। মেডিসিন তুমি যখন খাচ্ছ, সেটা থাইরয়েডের মেডিসিন বলো, কোলেস্ট্রল বলো, হাইপারটেনশন বলো, ডায়াবেটিস বলো, কোনটা বলো তো বন্ধ হয়ে যায়? তুমি যদি শুরু হয় আমৃত্যু তোমাকে এগুলো খেয়ে যেতে হবে, কারণ মেডিসিন তোমার এগুলো সারাচ্ছে না, জাস্ট একটা সাস্টেনেন্স দিচ্ছে, একটা কুশনিং এফেক্ট দিচ্ছে, কন্ট্রোলে রাখছে। ফুড যদি তুমি ঠিকভাবে ব্যালেন্স করো, তাহলে তোমার এই মেডিসিনের প্রয়োজনীয়তাটা বন্ধ হয়ে যাচ্ছে, তুমি ডিজিজ ফ্রি হয়ে যাচ্ছ। দেখো, যখন শরীরে আমাদের আগুন লেগে গেছে, এই পরিস্থিতিতে মেডিসিন আসছে, ফায়ার ফাইটারে কাজ করছে, আগুনটাকে ধামাচাপা দিচ্ছে, নেভাচ্ছে, কিন্তু আগুন লাগলো কেন? সেই লাগার পরিস্থিতিটা আসতে দেবে না যদি তোমার ডায়েট ঠিক থাকে। রুট কজে গিয়ে কাজটা করে। ফুড অ্যাকচুয়ালি মেডিসিন, কারণ ডায়েট মানে কিন্তু পথ্য বাংলা কথায়, অর্থাৎ যেটা মেডিসিনের রিকোয়ারমেন্টটাই করতে দেবে না। যদি তুমি অনেক আগে থেকে ডায়েটে কন্ট্রোল থাকে, যতগুলো রোগ আজকে আমরা আলোচনা করলাম প্রত্যেকটা কিন্তু ফুড হ্যাবিট কারেকশন করেই ঠিক হবে। একদম
এখন আরেকটা জিনিস খুব অ্যান্টি এজিং, সবাই বয়স কমিয়ে ফেলতে যাচ্ছেন এবং আবারও সেই বিজ্ঞাপনী ফাঁদ, এইটা মাখো, ওটা খাও, এটা খেলে বয়স কমে যাবে, চুল সাদা থেকে কালো হয়ে যাবে, এই হবে ওই হবে। ডায়েটের মাধ্যমে, খাওয়া দাওয়ার মাধ্যমে সত্যি কি এজিং প্রসেস থামানো বা স্লো করা যায়? দেখো, এজিং তো প্রকৃতির নিয়ম অনুসারে আসবেই, প্রতিটা মানুষের শরীরেই আসবে, প্রতিটা মানে যতগুলো লিভিং ক্রিয়েচার রয়েছে পৃথিবীর বুকে সবারই আসবে। এবার হ্যাঁ, যদি আমরা এজিং প্রসেসকে ধীরে করতে চাই, সবার আগে জীবন থেকে কিছু জিনিসকে সরিয়ে ফেলতে হবে। প্রথমেই বলবো সেটা হচ্ছে শর্টকাট খোঁজা যাবে না। অর্থাৎ ওই প্যাকেট কিনে আনলাম, কেটে ফেললাম, সকালবেলা দিন শুরু করলাম, এখন একটা সিরিয়াল দিয়ে দুধ মিশিয়ে খেয়ে ফেললাম, তারপরে আমার খিদে পাচ্ছে, আমি একটা ফ্রুট জুস খুলে খেয়ে নিলাম, তারপরে দুপুরবেলা আমি এখন একটা অ্যাপে অর্ডার করলাম, খাবার আসলো, হয়ে গেল। অর্থাৎ এই সমস্ত প্রিজারভেটিভস, অ্যাডিটিভস, এই যত শরীরে তুমি ঢোকাবে, যত তুমি সুগার ঢোকাবে শরীরে, তোমার এজিং তত তাড়াতাড়ি আসবে জীবনে। এই এজিংকে কোনো কমার্শিয়াল প্রোডাক্ট দিয়ে, যেগুলো বর্তমানে বাজারে অ্যাডভার্টাইজমেন্ট করে, হয়তো কিছুটা মেকআপ করা যায়, কিন্তু ইন্টারনাল কজ কখনোই ভেতর থেকে তোমাকে তারুণ্য ধরে রাখবে এটা তখনই হবে যখন তোমার ডায়েট ঠিক থাকবে। তোমাকে অ্যান্টিঅক্সিডেন্ট রিচ, কিভাবে আসবে? পিল খাওয়ার দরকার নেই, তুমি গোটা ফলটা খাও, তুমি ফ্রুট জুসটা হাত দিও না, তুমি নারকেল বা ডাবের জল খাও, তোমার ডায়েটে প্রতিদিন একটা করে আমলকি থাকুক, ভিটামিন সি, যেটা তোমার কোলাজেনে বুস্টিংয়ে হেল্প করবে, ইমিউনিটি দেবে। এগুলোই তো অ্যান্টি এজিং। জাস্ট রেডি টু ইট, আর মানে যেটা তুমি চট করে তোমার সময় বাঁচাচ্ছে ভেবে খেয়ে ফেলছো, প্রতিদিনের লাইফস্টাইলে পার্ট করে নিয়েছো। এবং অনেক মশলাও, অনেক সময় অনেকেই অনেক নেশাগ্রস্ত থাকেন, যে প্যাকেট কাটছেন, একটা ওই মুখ শুদ্ধি বলে খাচ্ছেন, সেগুলো থেকেও কিন্তু অনেক সময় সমস্যা বাড়ে। যত আমরা এই কেমিক্যালগুলোকে লাইফ থেকে বাদ দিতে পারবো, তত ভালো, তত দিন ধরে নিজেদের আমরা এই যৌবন ধরে রাখতে পারবো। এখন এই যৌবন ধরে রাখার প্রসঙ্গে খুব হাইপড প্রোডাক্ট হচ্ছে চিয়া সিডস, ফ্লেক্স সিডস, সবাই এখন কিনছেন এবং অনলাইনে অ্যাভেলেবেল। প্রতিদিন মুঠো মুঠো খেলেই যৌবন শরীরে আটকে থাকবে, এমনটা কি? এই বীজগুলো কি সত্যি এত দামি বা এত উপকারী? চিয়া সিড, ফ্ল্যাক্স সিড, এগুলো একদম সুপার ফুড, এখন সবার ঘরে আছে, মুখে মুখে ছড়িয়ে যাচ্ছে। এগুলো উপকার আছে। ফ্ল্যাক্সিডটা তো বেসিক্যালি তিসির বীজ। এবার ফ্ল্যাক্সিডের উপকারিতা হলো এটার মধ্যে যে ফ্যাটি অ্যাসিডটা আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এটা আমাদের হার্ট হেলথের জন্য ভালো। কিন্তু যতটা ফ্ল্যাক্সিড খেলে ওমেগা 3টা পাবো, সেই পরিমাণটা কিন্তু অনেকটা, মানে আমি 1 চামচ ফ্ল্যাক্সিড খেলাম, ওমেগা 3 পেয়ে গেলাম, ব্যাপারটা ঠিক অতটাও মানে সোজা নয়। তো কিছুটা আমরা হাইপে খাই, কিন্তু ফ্ল্যাক্সিডে প্রচুর ফাইবার আছে, যেটা যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে, যেটাও পুয়ার ডাইজেশন বা মেটাবলিজমের জন্য সেক্ষেত্রে বেটার, তোমার স্কিনের বেটারমেন্টের জন্য হেল্প করছে। তুমি পরিমিত পরিমাণে ডায়েটে অ্যাড করতে পারো, এরকম নয় যে কম্পালসারি খেতেই হবে, কিন্তু খেলে যদি না তোমার আলাদা কোনো হেলথ ইস্যুস আবার থাকে যেখানে ফ্ল্যাক্সিডটা খাওয়া যাবে না, তাহলে বারণ করবো। তবে বাঙালি যদি মাছও খায় রেগুলার, মাছের তেল যেটা, সেখানেও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। চিয়া সিডের ক্ষেত্রেও বলবো এটা গুড নিউট্রিয়েন্ট, ভিটামিন, মিনারেলস কিছু রয়েছে, তার সাথে গুড ফ্যাট, ওই আগেন ওমেগা 3 রয়েছে, যেটা হার্ট হেলথের জন্য ভালো। অনেকের ক্ষেত্রে চিয়া সিড সহ্য হয় না, যেমন আইবিএস এর যে সমস্ত পেশেন্ট আছে, বা যাদের গ্যাস্ট্রাইটিস রয়েছে, বা স্টমাকটা খুবই সেন্সিটিভ, সেক্ষেত্রে চিয়া সিড খেয়েও কিন্তু তাদের প্রবলেম হয়। তো সবার জন্য সব সিড কিন্তু মানে খাওয়াটা ঠিক নয়, বুঝতে হবে যে আপনার সিস্টেমে দরকার কিনা, এবং এগুলোর প্রত্যেকটা রিপ্লেসমেন্টও আছে, বুঝে সুঝে খেতে হবে এগুলো। এবং এমনও নয় যে আমি সারাদিন যা ইচ্ছা খাচ্ছি, রাত করে খাচ্ছি, বিরিয়ানি খেয়ে নিচ্ছি, তার সাথে 2 মুঠো চিয়া সিড খেয়ে নিয়ে ভাবছি যে একেবারেই নয়। না, একেবারেই নয় যে আমি রাত্রিবেলা আমি একদম ফুড হ্যাবিট আমার খুব আনহেলদি, অথচ দিনটা শুরু করি আমি 1 গ্লাস জলে চিয়া সিড দিয়ে, তাহলে তো আমার সকাল থেকে হয়ে গেল। ওইটা অ্যান্টিডোট কিন্তু নয় এত ইজিলি। তুমি খেয়েছো চিয়া সিড দিয়ে জল, খুব ভালো কথা। এবার বাকি সারাদিনের ডায়েটটাও ব্যালেন্স করতে হবে। বিরিয়ানি ডায়েটে রাখা যেতে পারে, কিন্তু বুঝতে হবে সেটা যেন হেলদি ওয়েতে একটু বানানো হয়। এবার তুমি বলবে আমি বিরিয়ানি যদি আমি মাসে 1 দিন খাই, কি 2 মাসে 1 দিন খেলাম, সেখানে কি আমাকে এত খুঁজতে হবে? ঠিক আছে, সবকিছুই পরিমিত পরিমাণে করাই যায়। 365 ডেজ, আমি বলি 65 ডেজ ডায়েট হবে না, 300 দিন তুমি যদি রুল ফলো করো, ফাইন। তার মানে মাসে 3টে উইকেন্ড আমি ধরলাম, একটু চিট মিল করলাম। কিন্তু এখন আমাদের চতুর্দিকে এতটাই বেশি পলিউশন এবং অ্যাডাল্টারেশনও আছে। এই যে বিরিয়ানির কথায় যখন উঠলো, মানে আমি নিজে অনেক সময় অনেক কাজ করেছি এটা নিয়ে, ফুড অ্যাডাল্টারেশন নিয়ে, এবং কলকাতার অনেক জায়গা থেকে আমি বিরিয়ানি কালেক্টও করেছি, বিশেষ করে যেগুলো মানে অফিস পাড়া বা এই সমস্ত জায়গায়, সেখানে
ওই যে ইয়েলো কালারটা, হলুদ রংটা যেটা আমাদের আকর্ষণ করে, অনেক সময় সেটা কেমিক্যালও থাকে, মেটানলি ইয়েলো, যেটা আমাদের ক্যান্সারের কারণ। তো সেটাও একটুখানি দেখে নিতে হবে এখন এই ভেজালের যুগে যেটা খাচ্ছি সেটা খুব আনহেলদি নয়, তো সেটা কারণ বিষটা একটু হলেও বিষ ওটা। একদম। যারা ধরুন আজ থেকে ভাবছেন যে লাইফস্টাইলকে চেঞ্জ করবেন, তার হয়তো ডায়াবেটিস, কোলেস্টেরল, ফ্যাটি লিভার সবই অল্প অল্প করে শরীরে উঁকি দিয়েছে, এমন অনেকেই আছেন যারা আজকে আমাদের এই এপিসোড দেখছেন। প্রথম রিয়েলিস্টিক স্টেপটা কি হবে? এমন তো হয় না আজকে সকালে উঠলাম, আজ থেকে আমি সুইচ অন করে দিলাম, সুইচ অফ হয়ে গেল। তো একটা রিয়েলিস্টিক ওয়ে থাকে সবকিছুর, যে একটা শুরুটা করার। যেমন আমরা জানি যে দুম করে একদিন নুন বন্ধ করে দেওয়া বা হঠাৎ চিনি বন্ধ করে দেওয়া দুটোই খারাপ। তো সেই ফার্স্ট রিয়েলিস্টিক স্টেপটা কি হবে? প্রথমেই যেটা করব সেটা হচ্ছে একটা প্রায়ার মিল ম্যানেজমেন্ট করব। আমি আজকে খুব মোটিভেটেড, কাল থেকে ডায়েট শুরু করছি। সকালবেলা আমি কিচেনে গিয়ে ঢুকে দেখলাম আমার সেইভাবে বাজারে করাই নেই, রেডিই নেই। ডায়েট মানে কিন্তু একটু প্রায়ার মিল ম্যানেজমেন্ট। আপনি 2-3 দিন আগে ভেবে নিন কিভাবে সারা দিনে আপনি খাবারগুলোকে ব্যালেন্স করবেন। নাম্বার 2 হচ্ছে লেট নাইটে খাওয়ার অভ্যেসটাকে সম্ভব হলে পরিবর্তন করুন। আপনার যদি নাইট এরকমও থাকে যে আপনাকে রাত জেগে কাজ করতে হয়, সেক্ষেত্রেও যেটা ডিনার আমরা বলি সেটাকে 7:30 to 8:30 মধ্যে খেয়ে নিন। রাত্রিবেলা ছোট ছোট স্ন্যাকিং বা হালকা কোনো ড্রিঙ্কস যেগুলো সেটা আপনি খেতে পারেন, বা ছোট কোনো ওই যে সিডস নিয়ে কথা হচ্ছিল, মানচিংয়ে কোনো স্ন্যাক্স রাখতে পারেন, তাহলে আপনার মেটাবলিজমটাও অনেক বেটার হবে। এবং মেটাবলিজম ভালো হলে এই সব কটা হেলথ ইস্যুসকে আপনি ওভারকাম করতে পারবেন। এর পাশাপাশি বলবো একটু অ্যাক্টিভিটি বাড়ান। আমরা সবাই মোটামুটি সারাদিন এক জায়গায় বসে কাজ করি, সিডেন্টারি লাইফস্টাইল এই ডিজিজগুলোকে ডেকে আনার জন্য প্রধান দায়ী। এবং লাঞ্চ বা ডিনারের পর হাফ অ্যান আওয়ার করেও যদি আমরা মুভমেন্ট করি প্রতিদিন, সেটাও কিন্তু অনেক ভালো। এইভাবে এই ইনসুলিন সেন্সিটিভিটি, যেটা ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে ইমপ্রুভ করতে পারবে। এর পাশাপাশি ঘুমোনো, স্লিপ, ঘুম কিন্তু আমাদের অনেক কিছুকে মেকআপ করে দেয়, অনেক শরীরের মেরামতির যে কাজটা, এটা আমাদের যখন আমরা ঘুমোতে পারি তখনই হয়। তো 8 ঘন্টা ঘুম থিওরিটিক্যালি সবাই জানি, কিন্তু প্র্যাকটিক্যালিও যদি কোয়ালিটি স্লিপ অ্যাটলিস্ট 6 ঘন্টা হয়, খুব কম হলে হয়তো অনেকে সেটাও হয় না, তো 5.5-6 ঘন্টা যদি ঘুমিয়ে নিতে পারেন, বা কোনো সময় হয়তো একটু পাওয়ার ন্যাপ হয়ে গেল দিনের মাঝখানে কাজের ফাঁকে, সেটাও কিন্তু আপনাকে অনেকটা হেল্প করবে সুস্থ থাকার। পাশাপাশি একটু মেডিটেশন, যাতে নিজের স্ট্রেসটাকে কমাতে পারেন। এই সব কিছুর পেছনে কিন্তু আমাদের এই বর্তমান একটা র্যাট রেস তো সবার জীবনেই চলছে, সেই জায়গাতে কম্পিটিশনের ফাঁদে পড়ে যে অস্বাভাবিক বাচ্চা থেকে বয়স্ক, মানে 6 থেকে 60, 8 থেকে 80 সবাই ভুগছেন স্ট্রেস। এইটাকে 2 মিনিট 3টে মিনিট যদি নিজেকে জাস্ট মেডিটেট করেন, তাহলে আপনার স্ট্রেস হরমোন যখন কন্ট্রোলে থাকবে, আপনার প্রত্যেকটা হরমোন ইনসুলিন থেকে শুরু করে সব কিছু ব্যালেন্স থাকবে, এবং আপনি মেটাবলিক্যালি ফিট হবেন এবং ডিজিজ ফ্রি হবেন। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, খাবার কিন্তু শুধু আমাদের পেট ভরানোর জিনিস নয়, খাবার আমাদের শরীরের ভবিষ্যৎও ঠিক করে দেয়। কি খাচ্ছি, কতটা খাচ্ছি, কখন খাচ্ছি, এই প্রশ্নগুলোই কিন্তু এখনকার দিনের বেসিক হেলথ চেক আপের সমান। ডায়েটিশিয়ান মঞ্জিরাকে অনেক ধন্যবাদ এত সহজ করে সবটা বুঝিয়ে বলার জন্য। আপনারা যারা এপিসোড দেখছেন, আজ সারাদিনের নিজের প্লেটটার দিকে তাকান, হয়তো নিজের শরীরের অনেক অসুবিধার উত্তর সেখান থেকেই পেয়ে যাবেন। এপিসোডটা আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্টে কোনো মতামত জানাতে পারেন, অবশ্যই শেয়ার করুন। ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।